সাল 2008। আমি তখন ঝিনাইদহের একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে চাকরি পাই। রোজ ফজরের নামাজের সময় উঠে আজান দিয়ে আমি দিন শুরু করি। আমার বাবা ছিলেন একজন পীর। তিনি সিলেটের বেশ কিছু স্থানে বয়ান করতেন এবং ইসলাম প্রচারের অবদান রাখতেন। তিনি মাঝে মাঝে গুরুতর কিছু জিন ঘটিত সমস্যার সমাধানও করতেন। গুরুতর বলছি এই কারণেই, কেননা ছোটখাটো সমস্যার জন্য ওনার কাছে তেমন কেউ আসতেন না। আমার বাবা আমাকেও এই রুকাইয়া শিক্ষা দেন এবং সেটা দিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। ছোটখাটো সমস্যাগুলো আমার কাছেই আসতো, আমি যথাসাধ্য চেষ্টা করতাম, আর ফলাফল মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিতাম। এভাবেই আমার জীবন খুবই স্বাভাবিক গতিতে চলছিল। 2007 সালের 20 অগাস্ট আমার বাবা ইন্ডিয়া চলে যান ইসলামের খেদমত করার জন্য। 27 অগাস্ট পবিত্র শবে বরাত থাকায় আর আসন্ন রমজান মাস উপলক্ষে তিনি চলে যান। প্রায় 1.5 বছরের জন্য আমার বাবা ইন্ডিয়ায় অবস্থান করবেন বলে নিয়োগ করেন। যাওয়ার আগে আমাকে ডেকে বলেন, বাবা হিসেবে আমি তোমাকে তেমন একটা সময় দিতে পারি না। আমি জানি তুমি এসব নিয়ে কখনো ভাবো না, তাও বাবা হিসেবে আমার উচিত তোমার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি চলে যাচ্ছি প্রায় 1.5 বছরের জন্য। এই 1.5 বছরে অনেক কিছুই বদলে যাবে। আজ থেকে তোমার মা আর তোমার পরিবারের সকল দায়িত্ব তোমার, আর এখানে আমার যা যা দায়িত্ব ছিল তাও তোমার। মনে রাখবে, মানুষের উপকার করার থেকে বড় কিছু নেই। আল্লাহর নির্ধারিত রাস্তায় চলবে আর মানুষের উপকারে আসার চেষ্টা করবে। এতে করে যেমন তুমি মানুষের প্রিয়পাত্র হতে পারবে, তেমনি পাবে তাদের দোয়া। আমার অনুপস্থিতির জন্য আমার দায়িত্বগুলো তুমি পালন করো। ভয় পাবে না। মনে রাখবে, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পেতে নেই। ভয় পেলে আল্লাহকে ভয় পাবে, কেননা তিনিই সর্বশক্তিমান। বাবার কথাগুলো আমার আজও কানে বাজে। মারা গেছেন প্রায় 8 বছর হতে চলল। সেসব কথা থাক, সেসব অন্য কথা। বাবা চলে যাবার পর আমি মসজিদের মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব পালন করতে থাকি। আমাদের এলাকা এবং আশেপাশের এলাকায় আমাদের অনেক সুনাম ছিল। দূর দূরান্ত থেকে মানুষ আসতেন আমাদের পরিবারের সাথে দেখা করার জন্য আর পরামর্শের জন্য। আমরাও যথাসম্ভব চেষ্টা করতাম সুপরামর্শ প্রদানের। একদিন ফজরের নামাজ শেষ করে পবিত্র কুরআন পড়ায় মনোনিবেশ করেছি। হঠাৎ আমাদের এলাকায় একজন ভাই আমার কাছে আসেন। আমার সাথে কিছু কথা বলার অনুমতি চান তিনি। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি খুব পেরেশানিতে আছেন। তাই আমি কোরআন পড়া শেষ করে ওনাকে ডাকি। মসজিদের ভেতরের একটা কোনায় বসে আমরা আলোচনা শুরু করি। উনি আমাকে বলেন, ভাই, আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি শুনুন, আর এরপর সিদ্ধান্ত আপনার। আমাকে জানাবেন। আপনার বাবা থাকলে ওনার কাছে যেতাম, কিন্তু উনি যেহেতু নেই, তাই আপনি আমাদের শেষ ভরসা। উনি কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। আমি তাকে শান্ত হতে বলি আর কি হয়েছে জানাতে বলি। উনি ওনার ঘটনা শুরু করেন। হুজুর, আমার খালাতো ভাইয়ের নাম সানি। সানি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে। ছেলেটা খুব ভালো, কিন্তু খুব বেশি বিজ্ঞান মনস্ক। তার মতে সে যা দেখবে তারই শুধুমাত্র অস্তিত্ব আছে, বাকি সব নাকি অস্তিত্বের অন্তরায়। বলতে খারাপ লাগছে, তবুও বলছি, সে একজন নাস্তিক, সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। তাকে অনেক কিছু বলে বুঝিয়েও কোনো সুবিধা করতে পারেনি। সমস্যাগুলো শুরু হয় তার সাথেই। সানির বাবাকে আপনারা সবাই চেনেন। ওনাদেরকে আমি একসাথে বহুবার দেখেছি, কিন্তু ওনারা কেউই নিজেদের ব্যাপারে কাউকে কখনো কিছু বলেননি। এর কারণ আমি জানি না। আপনাকে আপনার বাবা এসব বলেছেন কিনা তাও আমার অজানা। সানির সমস্যাগুলো আপনার বাবা জানেন হয়তো, তবুও আমি শুরু থেকেই বলছি। সানি তার বাবার একমাত্র সন্তান। খুব ডানপিটে স্বভাবের ছেলে সানি। সানির মা একজন চাকরিজীবী মহিলা, বাবাও চাকরি করতেন। গত বছর সানির বাবা ইন্তেকাল করেন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সানির বাবা বেশ পরহেজগার ছিলেন। খুব বেশি সমস্যায় না করলে হাউজার নামাজ কাজা করতে দিতেন না। অন্যদিকে সানির মা বেশ বিজ্ঞানমনস্ক মানুষ, চিকিৎসক ছিলেন বিধায় হয়তো এমনটা ছিলেন। খালা ধর্ম তেমন একটা না মানলেও তিনি অবিশ্বাসী ছিলেন তা বলবো না। সানিকে তার বাবা অর্থাৎ আমার খালু নামাজ কালাম আখেরাত পরকাল এসব নিয়ে অনেক বোঝানো সত্ত্বেও বিশেষ কোনো লাভ হয়নি। হবেই বা কিভাবে? ছোট থেকেই বোর্ডিং স্কুলে পড়ালেখা করতো সানি। তাকে সঠিক রাস্তা দেখানোর মতো কেউ ছিল না। শুনেছিলাম কোনো ছোট বাচ্চা যদি বানরের সাথে রাখা হয়, তাহলে কিছুদিন পর সে নিজেদেরকে বানর ভাবতে শুরু করে, বানরের মতো আচরণ শুরু করে। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। ছোট থেকে তাকে এসব ব্যাপারে বলার মতো বা বোঝানোর মতো কেউ ছিল না। যখন সে বড় হলো তখন শতবার বলেও এই জন্য কোনো লাভ হয়নি। সানির বাবা অর্থাৎ আমার খালুজনের ব্যাপারে আপনাকে জানানো খুব জরুরি, কারণ ওনার সাথে সানির বর্তমান অবস্থা সম্পূর্ণভাবে জড়িত। সেটাও আপনি আস্তে ধীরে জানবেন। হুজুর, আমরা সকলেই নিজেদের জীবনের খারাপ স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মনে দাগ কেটে যাওয়া সেসব স্মৃতি নিয়ে আমরা কারোর সাথে কথা বলতে চাই না। সানির বাবারও হয়তো এমন একটি স্মৃতি আছে যা এখনো আমাদের অজানা রয়ে গেছে। এটা আমরা শুধু ধারণা করছি। যদি আমরা এর আগে জানতে পারতাম, পরে জানতে পারতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না। এখন আফসোস করে কিছুই হবে না। তবুও আমাদের স্বভাব এটাই যে আমরা আফসোস করতে পছন্দ করি। সানির বাবা মারা যাবার পর সানির মা চাকরি ছেড়ে দেন। ছেলের সাথে তিনিও ঢাকায়
পাড়ি জমান। ব্যাংকে জমানো টাকাও বেশ কম ছিল না, কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে সেসবও টেকেনি। খালু মারা যাবার 2 মাস পর খালার ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং যার চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল। যদিও উন্নত কোনো চিকিৎসা দেশে ছিল না, তাও তাকে হাসপাতালে ভর্তি করে সানি। পাশাপাশি বিদেশে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে। কিন্তু দেশে প্রায় 3 মাস চিকিৎসা করানোর পর তাদের জমানো সেই টাকা প্রায় ফুরিয়ে আসে। নিজেদের বাড়ি বন্ধক রেখেও বিদেশে গিয়েও চিকিৎসা করার মতো অর্থ তাদের হয়ে ওঠে না। পাগলের মতো হয়ে যায় সানি। মাকে বাঁচানোর জন্য এমন কিছু নেই যা সে বাদ রাখে না। হাত কথাটাও বাচ্চা নয়। আমরাও অনেক চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাহায্য করার, তাও অর্থাভাবে কোনোভাবে মেটানো যাচ্ছিল না। সানি তখন সিদ্ধান্ত নেয় তার গ্রামের বাড়িতে থাকা তার বাবার বাড়িটি বিক্রি করে দেবে। খালুর জন্মস্থান একটি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে, অনেক ধনী ছিলেন তারা। কিন্তু খালু সম্পর্ক করে বিয়ে করার পর বাড়ির সাথে খালুর সম্পর্ক বিচ্ছিন্ন হয়। খালুর মা তার জন্মের কয়েক বছর পর অজ্ঞাত রোগে পঙ্গু হয়ে যান। কোলে পিঠে করে সানির দাদাই সানিকে মানুষ করে। তাই ছেলের এমন কাজ তিনি মেনে নিতে পারেননি। অন্যদিকে খালুর একজন বড় বোন ছিল। খালুর বোনও খালুকে অনেক ভালোবাসতেন। খালুর বাবা অর্থাৎ সানির দাদার এক মেয়ে আর এক ছেলের মধ্যে তাদের বাড়িটি তারা ছোট থাকা অবস্থাতেই লিখে দিয়েছিলেন। খালুর বোনের বিয়ে হয় অনেক বড় ঘরে। বিয়ে করে কানাডায় চলে যাবার সময় তার অংশটিও ছেড়ে দিয়ে সম্পূর্ণ বাড়িটি তিনি খালুকে দিয়ে গেছিলেন। যোগাযোগ না থাকার জন্য সানি তার দাদার বাড়িতে তেমন একটা যায়নি বললেই চলে। অনেক ছোট থাকতে একবার গিয়েছিল, যা তার মনে থাকার কথা না। মাকে বাঁচানোর জন্য সে একা একাই তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছে তার দাদার নাম বলায় গ্রামের অনেক বুজুর্গ ব্যক্তিগণ সানির দাদাকে চিনতে পারেন। সানিকে তার দাদা বাড়ি দেখিয়ে দেওয়া হলে সে তাদের বলা পথ অনুসরণ করে দাদা বাড়িতে এসে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে সেই বাড়িতে একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারেন সানির বাবাকে তার দাদা যে বাড়ি লিখে দিয়েছিলেন এটা সেই বাড়ি নয়। এই বাড়ি সানির দাদা মারা যাবার আগে স্কুল প্রতিষ্ঠা করার জন্য দান করেছিলেন। সানির বাবার যে বাড়ি ছিল সেখানে নাকি তার দাদার পরিবার থাকতেন না। কেন থাকতেন না তা কেউ বলতে পারে না। সেই বাড়ির ঠিকানা জানতে চাইলে সানিকে বাড়ির রাস্তা দেখিয়ে দেওয়া হয়। অনেক খুঁজে খুঁজে এক সময় সানি বাড়িটি পেয়ে যায়। সারাদিন এদিক সেদিক সন্ধান করতে করতে রাত হয়ে যায়। বাড়ির সামনে গিয়ে সে দেখে বাড়ির পাশের দিকে বিশাল একটা গোয়ালঘর। গোয়ালঘরে এক যুবক কাজ করছে। গোয়ালের কয়েকটি বড় বড় বলদ পাতা। সানি সেই যুবকের কাছে গিয়ে তাকে পরিচয় দিলে সেই যুবক গাল ভর্তি হাসি ও মুখ ভর্তি পান নিয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, আরে ভাইজান, আপনি আসছেন? আমরা তো কখনোই ভাবিনি আপনি আসবেন এখানে। আমার বাবা দাদারা আপনাদের এই বাড়িতে কাজ করতেন। এই গোয়ালে অনেক গরু ছিল, এখন এই 3টাই আছে। এগুলো আপনাদেরই। আপনারা না থাকায় আমি এগুলো দেখাশোনা করি। বাড়ির ভেতরে যাই না, সকালে আসি, কাজ শেষ করে রাতে নিজের বাড়ি ফিরে যাই। আপনি আসবেন জানলে আগেই বাড়ির ভেতরটা পরিষ্কার করে রাখতাম। তার কথার প্রত্যুত্তরে সানি বলে, আরে আপনাকে তো ব্যস্ত হতে হবে না, আমি আজকে রাতটাই থাকবো। আজ শুধু বাড়িটা দেখার জন্য এসেছি, কাল চলে যাব। কোনো রকমে আজকে রাতটা কাটাতে পারলেই হবে। কয়েকদিন পর আবার আসবো, এর মধ্যে বাড়ি পরিষ্কার করে রাখলেই হবে। সানির কথা শুনে সেই যুবক তার কোমর থেকে চাবির গোছা বের করে ঘরের দরজা খুলে সানিকে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে সানি অন্ধকারে কিছুই দেখতে পায় না। কোনো কিছুর একটার সাথে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায়। তার পাটাও কেটে যায়। সানিকে রেখে সেই যুবক কুপিপাতি নিয়ে হাজির হয়। সানি উঠে দেখে মেঝের কাঠের অনেক বড় একটা ভাঙা পালঙ্ক, তাতেই হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সে। পালঙ্কটি সরিয়ে সানির সাথে থাকা যুবকটি সানিকে ভেতরের একটি রুমে নিয়ে যায়। সানিকে বসিয়ে অন্য একটি রুমে যায় তা পরিষ্কার করার জন্য। ততক্ষণে সানি কুপিপাতি নিয়ে বাড়ির আশপাশ ঘুরে দেখছে, সব ঠিকঠাক আছে। হালকা কাজ করিয়ে নিলেই বেশ ভালো দামে বিক্রি করা যাবে বাড়িটি। এসব ভাবতে ভাবতে হঠাৎ সেই যুবক সানির কাছে এসে তাকে বলে, আসুন ভাইজান, ঘর পরিষ্কার করে দিয়েছি, আজ এখানে থাকতে পারবেন। আপনি কাল চলে গেলে আমি লোক ডেকে সম্পূর্ণ বাড়িটাই পরিষ্কার করে দেবো। সানি যুবকের সাথে রুমে এসে দেখে রুমটি ঝকঝকে তকতকে করে গুছিয়েছে যুবকটি। তাকে ডেকে তার হাতে 100 টাকা গুছিয়ে দিয়ে তার নাম জিজ্ঞেস করলে সে বলে, ভাইজান, অধমের নাম রমিজ, রমিজ মিয়া। টাকা লাগবে না, এটা আপনি রেখে দিন, আমি বরং আপনার জন্য খাবার নিয়ে আসি। এই বলে সে চলে যায়। সানি তার পরনে থাকা কাপড় বদলিয়ে সাথে করে আনা একটা MP3 প্লেয়ার বের করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। রমিজ মিয়া খাবার নিয়ে ফিরে আসে। বাহ, বেশ চমৎকার একটা ঘ্রাণ সানি নাকে এসে ধরা দিচ্ছে। হয়তো গরুর মাংস নিয়ে এসেছে রমিজ। সানি বলে, কি রমিজ মিয়া, গরুর মাংস এনেছেন নাকি? এত রাতে কোথায় পেলেন গরুর মাংস? উত্তরে রমিজ মিয়া বলে, আজ তার বাড়িতে রান্না হচ্ছে গরুর মাংস। সানির আসার খবর নিয়ে সে তার ছোট ভাইকে দিয়ে নাকি বাড়িতে খবর পাঠিয়েছিল, তাই তার বাড়িতে রাতে মাংস রান্না হয়েছে। সানি খুব তৃপ্তি নিয়ে এই খাওয়া দাওয়া শেষ করে। সারাদিন সে কিছুই খায়নি, তার উপর গরুর মাংস। তৃপ্তি না পেয়ে উপায় নেই। রাতের খাওয়া শেষ করে রমিজ মিয়া চলে গেলে সানি ঘুমিয়ে পড়ে। ভালোই ঘুম পায়। সকালে রমিজ মিয়ার ডাকে ঘুম থেকে ওঠে সানি। নাস্তা করে রমিজ মিয়াকে বাড়ি পরিষ্কার করার কথা বলে এবং সে ফিরে আসে ঢাকায়। ঢাকায় এসে মাকে বাড়িটির কথা বললে তার মা তাকে নিষেধ করেন সেই বাড়িটিতে যেতে। সানির কারণ জিজ্ঞেস করলেও তার মা তাকে একটি কথাই বলেন বারবার, তা হলো, ওই বাড়ি তোমার বাবার নামে লেখা থাকলেও বাড়িটি ওনার নয়। উনি আমাকে এতটুকুই বলেছেন আর ওই বাড়িতে যেতে বারবার নিষেধ করেছেন, তুমি আর সেখানে যাবে না।
মূলত এখান থেকে আমরা আন্দাজ করছি সানির বাবার জীবনে কোনো কালো অধ্যায় থাকার ব্যাপারে। সানির মা তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয়, কিন্তু সানি মনে মনে এসব কথার কোনো পাত্তাই দেয় না। সে ঠিক করে তার মাকে কিছু না জানিয়ে সে বাড়িটি বিক্রি করবে। এর জন্য সে তার সহপাঠীদের কাছে সাহায্য চায়, কারণ সে জানত এত বড় বাড়ি ঠিকঠাক করে বিক্রি করা তার একার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। সানির সহপাঠীদের মধ্যে একজন তখনকার সময়ে বেশ বড় একজন বিল্ডারের ছেলে ছিল। তার নাম আব্রাহাম। সে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। আব্রাহাম তাকে জানায় সে তার বাবাকে জানানোর আগে বাড়িতে দেখতে চায়। সানি তার কাছ থেকে 1 সপ্তাহ সময় চায়, কেননা রমিজ মিয়া তাকে বলেছিল বাড়ি সারাতে নাকি 5 থেকে 6 দিন সময় লাগবে। সানির কথা শুনে আব্রাহাম রাজি হয়ে যায় এবং 1 সপ্তাহ পর সেই বাড়িটি দেখার জন্য সানির সাথে যাওয়ার ব্যাপারে সহমত প্রকাশ করে। এর মাঝে সানি একবার বাড়িতে গিয়েছিল বাড়ির অবস্থা দেখার জন্য। বাড়ি সারানোর কাজ করা অনেকটাই শেষ। রমিজ মিয়াকে দ্রুত বাড়ি সারাতে বলে আর বাড়ি সারানো বাবদ কিছু টাকা দিয়ে সানি ফিরে আসে। নির্ধারিত তারিখে সানি এবং আব্রাহাম রওনা হয় সানির বাবার সেই বাড়ির উদ্দেশ্যে। তখন তারা কে জানতো যে এই যাত্রাই হবে সানির জীবনের কালো অধ্যায়ের এক সূচনা। সানি যেদিন আব্রাহামকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিল সেই দিনটি ছিল বুধবার। মানুষের জীবনে ঘটা কিছু ঘটনার তারিখ, সময় এসব মনে রাখতে বাধ্য করে। সেই দিনটি ছিল তেমন। গ্রুপ স্টাডির কথা বলে দুপুরের দিকে বাসা থেকে বের হয় সানি। বাড়িতে যেতে যেতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যায়, যাকে বলে গোথুলি। দিনরাত্রির সন্ধিক্ষণ। বাড়িতে এসে সানি আর আব্রাহাম গতবারে এসে যে রুমে ছিল সেই রুমে চলে যায়। আজ বাড়িটি বেশ ঝকঝকে তকতকে লাগছে। ভালোই কাজ করেছে রমিজ মিয়া। রমিজ মিয়ার কাজে খুশি হয়ে সানি তাকে বেশ কিছু টাকাও দেয়। রাতে রমিজ মিয়া তাদেরকে খাবার দিয়ে চলে যায়। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে সানি আর আব্রাহাম পৃথক 2টি রুমে চলে যায়। গ্রীষ্মকাল থাকায় কাঠ ফাটা রোদ ছিল সারাদিন, তাই গরমটাও বেশ কম পড়েনি। প্রচন্ড গরম থেকে সামান্য স্বস্তির প্রচেষ্টা হিসেবে রুমের জানলা খুলে দেয় সানি। জ্যোৎস্না রাত, বাইরে সূর্যের আলো যেন চাঁদের মাধ্যমে ঠিকরে ঠিকরে ছড়ে পড়ছে চারপাশে। এসব দেখে কিছুটা ভাবুক হয়ে যায় সানি। বেশ কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে ঘুমানোর জন্য চোখ বুজে নেয় সানি, কিন্তু ঘুম হচ্ছিল না। আংশিক ঘুমন্ত অবস্থায় থেকে জেগে ওঠে সানি। বাড়ির চারপাশে বেশ কয়েকটা কাক ক্রমাগত কাকা করে ডেকেই চলেছে। সানি আংশিক ঘুম থেকে উঠে দেখে চারপাশ কেমন অন্ধকারাচ্ছন্ন। জ্যোৎস্নার আলো নিভে যাচ্ছে বলে মনে হচ্ছে। হালকা আলোয় তার বাড়ির আশেপাশে বেশ কিছু কাকের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। বাধ্য হয়ে জানালা বন্ধ করে শুয়ে পড়ে সানি। ভোরের দিকে আবার ঘুম ভেঙে জেগে ওঠে। এবার কাকের আওয়াজ নয়, গরমের প্রকোপে। ঘুম থেকে উঠে জানালা খুলে দিয়ে আবার ঘুমিয়ে যায় সানি। অন্যদিকে আব্রাহামের ঘুম বেশ ভালোই হয়েছে। সে এমনিতে শুয়ে পড়লে এই দুনিয়ার কোনো খবরই তার থাকে না। গভীর এবং ভালো ঘুম হওয়ায় সে ঘুম থেকে উঠেও চলবে। ঘুম থেকে উঠে সানির রুমে গিয়ে দরজায় কড়া নাড়ে আব্রাহাম। সানি বেশ কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে আসে। আব্রাহাম রুমে প্রবেশ করে চমকে ওঠে। 3টি কাক সানির রুমের এখানে সেখানে মরে পড়ে আছে। সানিও অবাক। কাকের আওয়াজে তার ঘুমাতে সমস্যা হচ্ছিল বটে, কিন্তু কাক ঘরে কখন এলো এটা কিছুতেই তার মাথায় আসছিল না। অনেক চিন্তা ভাবনা করলো তারা। দুজনেই ভাবলো অনেকক্ষণ, কিন্তু কোনো উত্তর খুঁজে না পেয়ে তারা এসব নিয়ে আর বেশি মাথা ঘামায়নি। রমিজ মিয়াকে ডেকে সকালের খাবার দেওয়ার কথা বলে। রমিজ মিয়া সকালের খাবার দিয়ে গেলে তারা নাস্তা শেষ করে বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখে। বাড়িটি বেশ পুরাতন, হয়তো কোনো ইতিহাসের সাক্ষী। অনেক বড় বড় কিছু ঘর রয়েছে বাড়িতে, যাতে কোনো জানালা নেই। এ আবার কেমন ঘর? জানালা নেই, কিছুই নেই। সব ঘরে প্রবেশ করা গেলেও একটি ঘর ছিল প্রকাণ্ড এক তালা দিয়ে বন্ধ করা। রমিজ মিয়ার কাছে এই তালার চাবি ছিল না, কিন্তু এটা কোনো চিন্তার বিষয় ছিল না। বাড়ি ঘুরে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে যায়। রমিজ মিয়া তাদেরকে ডেকে দুপুরের খাবার দেয়। খাবার দাবার শেষ হলে রমিজ মিয়া সানিকে একান্তে ডেকে নিয়ে আমতা আমতা করে কিছু কথা বলে। যাচ্ছিল মানে হয়েছে কি ভাইজান, আমার আব্বা বেশ অসুস্থ ছিলেন। তাকে শহরের হাসপাতালে ভর্তিও করেছিলাম মাসখানেক আগে। কিছুটা সুস্থ হয়ে তিনি আজ সকালে বাড়ি ফিরেছেন। দুপুরের খাবার আনার সময় আমার আব্বার সাথে দেখা হয়। আব্বা আমাকে খুব বকাবকি করলেন। আসলে অনেকদিন আগে আব্বা আমাকে বলেছিলেন এই বাসায় যদি কেউ আসে তাহলে আমি যেন তাদেরকে থাকতে না দিই, চলে যেতে বলি। আমি আপনাকে চলে যেতে বলিনি, কারণ বাড়ির মালিক আপনি। আপনার বাবার উত্তরাধিকার সূত্রে এই বাড়ি এখন আপনার। আমি আপনাকে চলে যেতে বললে আপনি হয়তো ভাববেন আমরা এই বাড়িটা কবজা করে নিতে চাইছি। বাবা বলছেন আপনারা কখনোই রাতে আর এই বাড়িতে থাকবেন না, আর যত দ্রুত সম্ভব এই বাড়ি পরিত্যাগ করে চলে যান। আমি কারণ জিজ্ঞাসা করলে বাবা কিছু বলেননি। বেয়াদবি মাফ করবেন, কিন্তু আপনারা এখন চলে যান। রমিজ মিয়ার কথা শুনে সানি রেগে আগুন হয়ে যায়। রমিজ মিয়াকে ইচ্ছা মতো বকাঝকা করে। সেদিন তারা বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। আব্রাহাম তার সাথে আনা ক্যামেরায় বাড়ির কিছু ছবি তুলে নেয় তার বাবাকে দেখানোর জন্য। বাড়িতে আসার পর সানির আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সে রাতের ঘুম একেবারেই বাদ দিয়ে দিয়েছিল। খুব ভয় পেত, কিন্তু কাউকে কিছু বলতো না। একদিন রাতে সানি নিজের রুমে পড়ছিল। সানির মা রান্নাঘরে রাতের খাবার তৈরি করা নিয়ে ব্যস্ত ছিলেন। তারও শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তবুও ছেলের কথা ভেবে তিনি সবকিছুই চেপে রেখেছেন, নিজের কাজে মন দেন। রান্না শেষ করে সানির রুমে চলে যান সানিকে ডাকার জন্য। রুমে গিয়ে তিনি অনেক বড় একটা ধাক্কা